তোমরা কেমন আছো সবাই? আচ্ছা, তা এখন যে ক্লাসটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে ওয়েট প্রসেসিং টেকনোলজি 1 সাবজেক্টে ডাইং অ্যাডজর্পশন আইসোথার্ম। গত ক্লাসে আমরা এই চ্যাপ্টারের ফান্ডামেন্টাল লেভেলের কিছু টার্ম নিয়ে আলোচনা করেছিলাম, যেমন অ্যাডজর্পশন আসলে কি, অ্যাডজর্পশন কোন ধরনের কমন ম্যাটেরিয়াল আছে সেই অ্যাডজর্ব হিসেবে কাজ করে, ওয়াটার, গ্যাস অথবা আদার্স মলিকুল অ্যাডজর্ব করে। আর পাশাপাশি পড়েছিলাম অ্যাডজর্পশনের টাইপস, ক্লাসিফিকেশন, কত ধরনের সাধারণত অ্যাডজর্পশন হতে পারে সেটাও দেখেছিলাম। তারপরে অ্যাডজর্পশন আইসোথার্মগুলোর নাম আমরা শিখেছিলাম। আজকে যেটা দেখব হচ্ছে ডাইং অ্যাডজর্পশন আইসোথার্মের বিভিন্ন অ্যাডজর্পশন আইসোথার্ম কীভাবে কাজ করে এবং তাদের লিমিটেশন অ্যাপ্লিকেশনগুলো। তবে তার আগে আমি গত ক্লাসের একটু ব্রিফ করছি, সামারাইজ করছি। এটা ছিল কন্টেন্ট। অ্যাডজর্পশন সম্বন্ধে একটু ব্রিফ ডিসকাশন, মেকানিজম অফ অ্যাডজর্পশন, টাইপস অফ অ্যাডজর্পশন, অ্যাপ্লিকেশন অফ অ্যাডজর্পশন, অ্যাডজর্পশন আইসোথার্ম, ডিফারেন্ট টাইপস অফ আইসোথার্ম, অ্যাপ্লিকেশন, সামারাইজ। আচ্ছা, ইন্ট্রোডাকশনে অ্যাডজর্পশন সম্বন্ধে আমরা ওই দিনে বলেছিলাম গত ক্লাসে, যখন হচ্ছে কোনো গ্যাসিয়াস অথবা লিকুইড মলিকুল যখন একটা সলিড অথবা লিকুইডের সারফেসে কন্ট্যাক্টে আসছে এবং সারফেসের উপর ডিপোজিট হচ্ছে, ওই ফেনোমেননটাকেই আমরা বলতেছি অ্যাডজর্পশন। মানে কোনো মলিকুল, সেটা লিকুইড ফ্রম দ্য লিকুইড আর ফ্রম দ্য বাল্ক, এই বাল্কটা হতে পারে গ্যাসিয়াস বাল্ক অথবা লিকুইড বাল্ক, যখন এখান থেকে মলিকুলগুলো কোনো একটা সলিডের সারফেসের উপর, গায়ের উপর এসে পড়ে, এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি অ্যাডজর্পশন। আর ডাইংয়ের জন্য অ্যাডজর্পশনটা ইম্পর্ট্যান্ট একটা প্রসেস, কারণ হচ্ছে এক্সোশন, ডাই মলিকুলগুলো ডাইবার থেকে অথবা ডাই সলিউশন থেকে ফাইবারের ভিতর ট্রান্সফার হতে গেলে, ট্রান্সফার হওয়ার প্রক্রিয়ার ভিতরে তিনটা প্রসেস যেমন আছে, অ্যাবজর্পশন, অ্যাডজর্পশন, ডিজর্পশন। তার মানে হচ্ছে প্রথমে কি হলো, ফাইবারের সারফেসে ডাই মলিকুলগুলো আসতে হবে, দেন সেটা হচ্ছে ফিজিক্যাল ইন্টারেকশন অথবা এক্সটার্নাল ফোর্সের মাধ্যমে সেগুলি কী হবে, ফাইবারের ভিতরে প্রবেশ করবে এবং ফাইবারের ভিতর থেকে তারপরে ফাইবারের ভিতরে ডিফিউশন হবে, ডিস্ট্রিবিউশন হবে। এটাকে হচ্ছে ডাইং। আর এই যদি এমন হয় যে ফাইবারের সারফেসে এমনভাবে সারফেসটা হচ্ছে অকুপাইড হয়ে গেল, যখন আর ওই সারফেসে নতুন মলিকুলগুলো এসে আর সেখানে প্লেস হতে পারতেছে না, সেখান থেকে আবার সরে যাচ্ছে বাল্কে, তখন এই প্রসেসটাকে আমরা বলতেছি ডিজর্পশন। আবার এমন হতে পারে যে ফাইবারের ভিতর প্রবেশ করছে এবং সেখান থেকে প্রেশার, টেম্পারেচারের কারণে কিছু ডাইস মলিকুলগুলো বের হয়ে আসতেছে, এটাকেও আমরা বলতেছি ডিজর্পশন। তো অ্যাবজর্পশন এবং ডিজর্পশন, এই তিনটা প্রসেসকে আমরা বলতেছি কম্বাইন্ডভাবে এক্সোশন। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফেনোমেনন, কারণ হচ্ছে ডাইস মলিকুলগুলো যদি টেক্সটাইল ম্যাটেরিয়ালের কন্ট্যাক্টে নাই আসে, তাহলে ফাইবারের ভিতরে ডাই মলিকুলগুলো ঢুকবেও না, কালারও হবে না, ডাইং হবে না। তাহলে আমরা দেখি, ইন্ট্রোডাকশন আমরা পড়েছিলাম অ্যাডজর্পশনের এই ধারণাটা 1861 সালে ক্যাইসার নামক একজন, উনি সর্বপ্রথম অ্যাডজর্পশন কনসেপ্টটা ডেভেলপ করেন এবং উনি দেখেন যে অ্যাক্টিভেটেড চারকোল, এটা এক ধরনের অ্যাডজর্বেন্ট, মানে যেগুলো এমন কিছু ম্যাটেরিয়াল আছে অ্যাডজর্বেন্ট হিসেবে কাজ করে, যার সারফেসে লিকুইড অথবা গ্যাস মলিকুলগুলো এসে জমা হয়। তো অ্যাডজর্বেন্টগুলোর অ্যাক্টিভেটেড চারকোল এখানে দেওয়া আছে, কীভাবে গ্যাসেস মলিকুলগুলো তার চারপাশে সারফেসটা দখল করে নিয়েছে। যখনই সারফেস দখল করে নিয়েছে, যদি এমন হয় যে এর মধ্যে ফিজিওসপশন হয়, তাহলে কী হবে, শুধু সারফেসে থাকবে। এখানে উইক লং ডিস্টেন্স এনার্জির মাধ্যমে এই গ্যাসেস মলিকুলগুলো এই সারফেসে লেগে থাকতে পারে। যদি এটা কেমিসপশন হয়, তাহলে কী হবে, সারফেসে আসবে, দেন এটা পেনিট্রেট ইনটু দ্য ম্যাটেরিয়াল, তারপরে ভেতরে প্রবেশ করবে, তখন অ্যাবজর্পশন হবে। তা এটা হচ্ছে অ্যাবজর্পশনের একটা বেসিক ফিগার এখানে দেওয়া আছে।
আর বলা আছে দি ফিনোমেনন অফ হায়ার কনসেন্ট্রেশন অফ এনি স্পিসিস অফ সলিড, মানে হায়ার কনসেন্ট্রেশন থেকে সেটা গ্যাস হোক অথবা লিকুইড হোক, সেখান থেকে হায়ার কনসেন্ট্রেশন থেকে মলিকুলগুলো কোনো একটা সলিড ম্যাটেরিয়ালের সারফেসে এসে ডিপোজিট হবে। এই ফিনোমেননটাই হচ্ছে অ্যাডজর্পশন। এটা আমরা গত ক্লাসেই পড়েছিলাম। এরপর দেখা সাম ইম্পর্টেন্ট টার্মস, অ্যাডজর্বেট এবং ডিজর্পশন। অ্যাডজর্পশনটা আমাদের জানা হয়ে গেছে। অ্যাডজর্বেন্ট যেটা, সেটা আমরা জানি, যেটার উপরে যেমন অ্যাক্টিভেটেড চারকোল, ওটা একটা অ্যাডজর্বেন্ট, যার উপরে গ্যাসিয়াস মলিকুল অথবা লিকুইড মলিকুল তার সারফেসে এসে ডিপোজিট হবে। আর ডিজর্পশন সেটা আমি একটু আগেই বলেছি। অ্যাডজর্বেটটা হচ্ছে ওই গ্যাস অথবা লিকুইড মলিকুল যেটা অ্যাডজর্বেন্টের উপর এসে ডিপোজিট হবে, সারফেসের উপর ডিপোজিট হবে, অ্যাডজর্পশন হবে। এখানে দেওয়া আছে যে এগুলো হচ্ছে মলিকুল, এগুলোর নামই দেওয়া হচ্ছে অ্যাডজর্বেট। এগুলো হচ্ছে মনোলেয়ার হতে পারে, যদি এটা কেমিসর্পশন হয়, কেমিক্যাল সরপশন হয় তাহলে মনোলেয়ার হতে পারে ল্যাঙ্গুয়েজ থিওরি অনুযায়ী। আর যদি এটা ফিজিক্স সরপশন হয় তাহলে হাই প্রেশারের মাধ্যমে এটা কী হতে পারে, মাল্টি লেয়ার অ্যাডজর্পশন হতে পারে। হ্যাঁ, এইগুলোই হচ্ছে বেসিক টার্মস সম্বন্ধে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। কিছু কমন অ্যাডজর্বেন্টের নাম এখানে দেওয়া আছে, যেমন সিলিকা, অ্যাক্টিভেটেড চারকোল, অ্যালুমিনা, বেন্টোনাইট, ক্লে, জিওলাইট, ব্যাগেস, এগুলো হচ্ছে তোমার হচ্ছে অ্যাডজর্বেন্ট। আচ্ছা, অ্যাডজর্পশনের সম্বন্ধে আমি মোটামুটি বলেছি, গত ক্লাসে বলেছি, আজকেও কিছু বললাম। এই জাস্ট হচ্ছে এইগুলোই আমাদের, যেমন হচ্ছে আমাদের স্কিনের উপরেও যখন আমরা বাইরে অ্যাটমসফিয়ারে ঘোরাফেরা করি, তাহলে সেক্ষেত্রে অ্যাটমসফিয়ার থেকে ধূলিবালি আমাদের স্কিনের উপর জমা হতে পারে, সেটাও এক ধরনের ফিজিওসরপশন, অ্যাডজর্পশন হতে পারে। এইগুলি এখানে বলা আছে। তারপর ডিফারেন্স বিটুইন অ্যাডজর্পশন অ্যান্ড অ্যাবজর্পশন, এটাও আমি বলেছি একটু আগে, যে অ্যাডজর্পশন হচ্ছে যখন কন্টাক্টে আসতেছে সারফেস ফিনোমেনন, আর অ্যাবজর্পশন হচ্ছে বাল্ক ফিনোমেনন। এটা একটা হচ্ছে পেনিট্রেট হয়, ইন্টেরিয়র ফিনোমেনন বলা যায়, এটা ম্যাটেরিয়ালের ভিতরে প্রবেশ করবে, শোষিত হবে। আর অ্যাবজর্পশন হচ্ছে সারফেসে হবে। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা মানে তোমাদের গত ক্লাসেও বলেছিলাম, তারপর একটু ভালো করে খেয়াল করে দেখো। দুইটা ফেজ আমরা যদি নিয়ে থাকি, একটা হচ্ছে অ্যাবজর্পশন মানে শোষণের ক্ষেত্রে গ্যাস এবং লিকুইডের ভিতরে গ্যাসগুলো আমরা যদি এভাবে চালনা করি, তাহলে দেখা যাচ্ছে যে লিকুইড ফেজের এই সারফেসে এসে কিছু মলিকুল আসতেছে এবং সরাসরি কিছু ভিতরে প্রবেশ করতেছে। এই যে গ্যাস মলিকুলগুলো লিকুইডের ভিতরে প্রবেশ করলো, এই প্রবেশ করা ভিতরে যাওয়াটা বলতেছে আমরা অ্যাবজর্পশন অথবা শোষণ। আর যখন হচ্ছে কোনো একটা লিকুইড এর সলিউশনের ভিতরে আমরা কি করছি, একটা সলিড ম্যাটেরিয়াল দিয়েছি, তখন ওই লিকুইডের ভিতরে বাল্কের ভিতরে যে ডাই মলিকুল অথবা কেমিক্যাল মলিকুলগুলো বলো, সেগুলি কি হচ্ছে, প্রথমে তার সারফেসে এসে জমা হচ্ছে, ওই সলিড ম্যাটেরিয়ালটা সারফেসে স্কিনে এসে জমা হচ্ছে। এই স্কিনে জমা হওয়াটাকে আমরা বলতেছি অ্যাডজর্পশন। আর যদি ভিতরে প্রবেশ করে, সেখানে যদি এক ধরনের ইন্টারাকশন হয় এবং ফিজিক্যাল এক্সটার্নাল ফোর্সের মাধ্যমে ভিতরে প্রবেশ করে, তাহলে সেটা হবে অ্যাবজর্পশন। আর যদি সারফেসের উপরে লেগে থাকে স্ট্রং এবং ভেরি শর্ট ডিস্টেন্স এনার্জির মাধ্যমে যদি লেগে থাকে এবং এখানে এক ধরনের কেমিক্যাল বন্ড ক্রিয়েশন হয়, তাহলেও আমরা সারফেসে যেহেতু হচ্ছে, তখনও সেটাকে আমরা অ্যাডজর্পশন প্রসেস বলবো। আচ্ছা, মেকানিজম অফ অ্যাডজর্পশন, এই ঘুরে ফিরে একই কথা, এই কথাগুলো আমার বলা হয়ে গেছে, গত ক্লাসেও বলেছিলাম। আর এটা একটা এক্সোথার্মিক প্রসেস। এখানেও আবার সুন্দর করে এই চিত্রটা তোমরা একটু খেয়াল করো, দেখতে পারবা, বুঝতে পারবা। যেটা হচ্ছে অ্যাডজর্বেন্ট, যার উপরে কেমিক্যাল মলিকুলগুলো জমা হবে সারফেসে, এবং এই অ্যাডজর্পশন হচ্ছে যা সেগুলো শোষিত হচ্ছে, ভিতরে অ্যাবজর্পশন হয়ে গেছে, এটা সারফেসে অ্যাডজর্বেন্টগুলো অ্যাডজর্পশন হয়েছে। আর যদি এরকম হয় সারফেসে, যদি পুরো সারফেসটা কি বলে
অকুপাইড হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে মানে দখল হয়ে যায়, তখন এখানে ভেতর আর সারফেসে আর জায়গা পাবে না অ্যাডজর্পশন হওয়ার, জমা হওয়ার, তখন এগুলো এখান থেকে চলে যাবে সারফেস থেকে। এটাকে আমরা বলতেছি ডিজর্পশন। কিছু কিছু ক্ষেত্রে অ্যাবজর্পশন হওয়ার পরও বের হয়ে যেতে পারে মলিকুল, সেগুলোকেও আমরা বলি ডিজর্পশন। আচ্ছা, এরপরে আমরা এটাও পড়েছিলাম টাইপস অফ অ্যাডজর্পশন। এটা দুই ধরনের, একটু আগেও আমি বললাম যে ক্যামিসর্পশন আর একটা হচ্ছে ফিজিসর্পশন। তো ফিজিক্যাল সর্পশনের ক্ষেত্রে জাস্ট সলিড ম্যাটেরিয়ালের সারফেসে কী হলো, গ্যাসেস অথবা লিকুইড মলিকুলগুলো আসতেছে এবং সেখানে এক ধরনের উইক এবং লং ডিস্টেন্স এনার্জির মাধ্যমে অথবা দুর্বল ভ্যান্ডার ওয়ালস ফোর্সের মাধ্যমে সারফেসের মলিকুলগুলো লেগে থাকে। এখানে কোনো কেমিক্যাল বন্ড গঠন হয় না। আর কেমিক্যাল সর্পশনের ক্ষেত্রে আমরা দেখতেছি যে এখানে সারফেসে আসতেছে এবং সারফেসের সাথে এক ধরনের স্ট্রং বন্ড ক্রিয়েশন হচ্ছে এবং সারফেসের সাথে লেগে থাকছে। আচ্ছা, এটাও পড়েছিলাম যে এটা হচ্ছে জাস্ট কম্প্যারিজন ফিজিসর্পশন এবং ক্যামিসর্পশনের ক্ষেত্রে কম্প্যারিজনটা কি, যে বন্ডিংটা আমি একটু আগেও বললাম যে ফিজিসর্পশনের সাথে উইক বন্ড হতে পারে, লং রেঞ্জ ফোর্সেস হতে পারে, ভ্যান্ডার ওয়ালস ইন্টারাকশন হতে পারে, মানে সারফেসের সাথে যে মলিকুলগুলো আসবে তার হচ্ছে দুর্বল ভ্যান্ডার ওয়ালস ফোর্সের মাধ্যমে ওটা লেগে থাকতে পারে সারফেসের সাথে। আর ক্যামিসর্পশন হলে সেখানে অবশ্যই কেমিক্যাল ইন্টারাকশন হবে, কেমিক্যাল অরবিটাল অথবা চার্জ ইন্টারচেঞ্জের মাধ্যমে সেখানে বন্ড গঠিত হতে পারে। আর এই তো এনথালপির ক্ষেত্রে হচ্ছে এটার 20 থেকে 40 কিলোজুল পার মোল। আর ক্যামিসর্পশনের ক্ষেত্রে এনার্জি বেশি লাগে, হিট বেশি লাগে, যে কারণে হচ্ছে 80 থেকে 240 কিলোজুল পার মোল। ইফেক্ট অফ টেম্পারেচার নেচার হচ্ছে রিভার্সিবল, ইরিভার্সিবল। আর ইফেক্ট অফ টেম্পারেচার হচ্ছে অকার্স অ্যাট লো টেম্পারেচার। ফিজিসর্পশনের ক্ষেত্রে যদি টেম্পারেচার বেশি দেওয়া হয় তাহলে অ্যাডজর্পশন কম হয়, আর ক্যামিসর্পশনের ক্ষেত্রে টেম্পারেচার যত বেশি হবে কেমিক্যাল সর্পশনটা তত, অথবা কেমিক্যাল অ্যাডজর্পশনটা তত বেশি হবে। ইফেক্ট অফ প্রেশার, প্রেশার বাড়লে ফিজিক্যাল সর্পশনটা বেশি হবে, ফিজিওসর্পশন। আর যদি তোমার প্রেশার বেশি হয় তাহলে কেমিক্যাল সর্পশনটা কমে যাবে। এই তো এগুলি আমরা দেখেছিলাম যে কম্পারিজনটা দুই ধরনের সর্পশন হয়ে থাকে, অ্যাডজর্পশন হয়ে থাকে, তার মধ্যে ফিজিওসর্পশন এবং ক্যামিওসর্পশনের কম্পারিজনটা আমরা দেখছিলাম। আরেকটা জিনিস আমরা দেখছিলাম ফ্যাক্টর অ্যাফেক্টিং অ্যাডজর্পশন, নেচার অফ গ্যাস। যদি লিকুইফাইয়েবল গ্যাস হয় তাহলে সেক্ষেত্রে অ্যাডজর্পশনের পরিমাণটা বেশি হবে। আর নেচার অফ অ্যাডজর্বেন্ট, অ্যাডজর্বেন্টটা যদি নেচারের উপরও হচ্ছে কী পরিমাণ অ্যাডজর্বড হবে, কী পরিমাণ মলিকুল সারফেসে আসবে, এটা নেচার অফ অ্যাডজর্বেন্ট, মানে যে ম্যাটেরিয়ালের উপর বাল্ক থেকে মলিকুলগুলো আসবে সেটার ক্যারেক্টারিস্টিক্স, প্রপার্টিস, ইন্টারাকশন, বিহেভিয়ার, এগুলোর উপরেও কী করতেছে, অ্যাডজর্পশন ডিপেন্ড করতেছে। যদি যে সারফেসের উপর অথবা যে ম্যাটেরিয়ালের সারফেসের উপর মলিকুলগুলো ডিপোজিট হবে অথবা কন্ট্যাক্টে আসবে তার স্পেসিফিক এরিয়া, ভলিউম অথবা সারফেস এরিয়ার উপরে অ্যাডজর্পশনের অ্যামাউন্ট নির্ভর করতেছে। এরপর টেম্পারেচারের বিষয়টা বললাম, প্রেশারের বিষয়টা আমরা কম্পারিজনে বলছি। অ্যাপ্লিকেশন অফ অ্যাডজর্পশন, এটাও আমরা দেখেছিলাম, গ্যাস মাস্কস, অ্যাডজর্পশন, ইন্ডিকেটরস, ক্রোমাটোগ্রাফিক সেপারেশন, রিমুভাল অফ কালারিং ম্যাটার, এগুলো আমরা গত ক্লাসেই দেখেছিলাম। জাস্ট এই ক্ষেত্রে আমরা অ্যাডজর্পশন প্রসেসের অ্যাপ্লিকেশন হয়ে থাকে। অ্যাডজর্পশন ইকুইলিব্রিয়াম, এটাও আমরা দেখেছিলাম। এটাও আমরা দেখেছিলাম যে কনস্ট্যান্ট টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয় সেক্ষেত্রে এক ধরনের, এবং প্রেশার যদি কনস্ট্যান্ট হয় সেখানে এক ধরনের আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখছিলাম। এখানে এক্সটা হচ্ছে অ্যাডজর্বেট, যেটা জমা হবে কিসের উপর, এম এর উপর। এমটা হচ্ছে অ্যাডজর্বেন্ট, যার উপরে এই এক্স অ্যাডজর্বেট অথবা গ্যাস অথবা লিকুইড মলিকুলগুলো জমা হবে। এটা দেখা যায় যে একটা সার্টেন লেভেল পর্যন্ত প্রেশার যত বাড়তে থাকে এটা প্রপোর্শনাল, সমানুপাতিক হয়, এবং এটা যদি ইকুইলিব্রিয়াম স্টেজে যায় তখন প্রেশার যতই বাড়ানো হয় তখন হচ্ছে অ্যাডজর্পশন আর বাড়ে না। প্রেশার টেম্পারেচার যতই বাড়ানো যাবে তখন অ্যাডজর্পশন আর বাড়ে না, তখন ইকুইলিব্রিয়াম স্টেজে থাকবে, কারণ এই জায়গাতে স্যাচুরেশন স্টেট, মানে
সরি স্যাচুরেশন স্টেট। এই জায়গাতে দেখা যাচ্ছে যে এই ম্যাটেরিয়ালের পুরো সারফেসটা অকুপাইড হয়ে যায়, দখল হয়ে যায়, তখন আর বাল্ক থেকে কোনো মলিকুল এসে এখানে প্লেস হতে পারে না। আসার পর এগুলো আবার দূরে সরে যায়, চলে যায়, এটা তখন এটাকে আমরা বলতেছি ডিজর্পশন। আর ইকুইলিব্রিয়াম স্টেজে এসে দেখা যাচ্ছে যে অ্যাডজর্পশন এবং ডিজর্পশন ইকুয়াল হয়। এখানে দেখা যাচ্ছে যে দ্য অ্যাডজর্বেন্ট অ্যান্ড অ্যাডজর্বেট আর কন্ট্যাক্টেড লং enough and equilibrium will be established between the amount of absorbent absorbed and the amount of absorbent in the solution. মানে সলিউশনের ভেতরে কতগুলো অ্যাডজর্বেট আছে অথবা কতগুলো মলিকুল আছে এবং কতগুলো মলিকুল ম্যাটেরিয়ালের সারফেসে ডিপোজিট হলো অথবা অ্যাডজর্ব হলো, এইগুলি হচ্ছে এটার রেশিওটাকে আমরা অ্যাডজর্পশন ইকুইলিব্রিয়া বলতেছি। যখন হচ্ছে দুটো ইকুয়াল হয়ে যাবে তখন আর নতুন কোনো মলিকুলগুলো সারফেসে এসে অ্যাডজর্ব হবে না, এবং সেখানে আমরা ওই ইকুইলিব্রিয়াম স্টেজে বলতে পারি দ্য রেট অফ molecule from the bulk to the rate of dimolecule transfer from the surface of the material. যতগুলো মলিকুল হচ্ছে বাল্ক থেকে আসতে থাকবে ফাইবারের সারফেসে ডিপোজিট হতে, এবং ঠিক ততগুলি যেহেতু ফাইবার সারফেসটা অকুপাইড হয়ে গেছে ঠিক ততগুলি আবার কি হবে, সরে যাবে, চলে যাবে। এটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেটের কারণে দুইটাই অ্যাডজর্পশন এবং ডিজর্পশন ইকুয়াল হয়। ইকুইলিব্রিয়াম স্টেজে তখন আমরা অ্যাডজর্পশন এবং ডিজর্পশন ইকুয়াল পাবো। আচ্ছা, অ্যাডজর্পশন আইসোথার্ম, এটার ক্ষেত্রে দেখো যদি আমরা বলতে চাই যে আসলে অ্যাডজর্পশন আইসোথার্ম জিনিসটা কি, যখন আমরা গ্রাফিক্যালি প্রেজেন্টেশন করব যে ডাইমলিকুলগুলো বাল্ক থেকে বাল্কের ভেতরে কী পরিমাণ ডাইমলিকুল আছে অথবা সলিউশনের মধ্যে কী পরিমাণ ডাইমলিকুল আছে এবং ফাইবারের উপর কী পরিমাণ ডাইমলিকুল ডিপোজিট হচ্ছে। সাপোজ আমরা যদি অ্যাডজর্ব হচ্ছে যদি এরকম বলে থাকি, এটাকে যদি সিএফ বলি, এটাকে যদি সিএস বলি, কনসেন্ট্রেশন অফ ডাইমলিকুল ইন দ্য ফাইবার আর কনসেন্ট্রেশন অফ ডাইমলিকুল ইন দ্য সলিউশন, সলিউশনের মধ্যে কী পরিমাণ মলিকুল আছে এবং ফাইবারের মধ্যে কী আছে, এটার উপর এই রেশিওটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে বুঝতে পারবো যে, এবং সেটা যদি আমরা এইভাবে গ্রাফিক্যালি দেখি তাহলে দেখা যাবে যে একটা সার্টেন লেভেল পর্যন্ত হচ্ছে কনসেন্ট্রেশন এবং কনসেন্ট্রেশন অফ ডাইমলিকুল ইন দ্য বাল্ক এবং কনসেন্ট্রেশন অফ ডাইমলিকুল ইন দ্য ফাইবার ইকুয়াল সমানুপাতিক হারে বাড়তে থাকবে, প্রপোর্শনিক হারে। আর যদি স্যাচুরেশন হয়ে যায়, ইকুইলিব্রিয়াম স্টেজে হয়ে যায়, তখন এটা আবার চেঞ্জ হতে থাকে। তা এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটাই হচ্ছে অ্যাডজর্পশনের ফিনোমেননটাকে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন যখন করতেছি তখন এটাকে আমরা অ্যাডজর্পশন আইসোথার্ম বলতেছি। এখানেও দেওয়া আছে দ্য প্রসেস অফ অ্যাডজর্পশন ইজ স্টাডিড থ্রু গ্রাফস নো অ্যাজ অ্যাডজর্পশন আইসোথার্ম। যখন আমরা এই অ্যাডজর্পশন প্রসেসটাকে গ্রাফিক্যালি ডিসক্রাইব করব, এক্সপ্লেন করব, তখন ওটাকে অ্যাডজর্পশন আইসোথার্ম বলতেছি। গ্রাফ বিটুইন দ্য অ্যামাউন্টস অফ অ্যাবজর্বেট, এখানে যে গ্রাফটা দেওয়া আছে দেখা যাচ্ছে এক্স হচ্ছে অ্যামাউন্ট অফ অ্যাবজর্বেট ডিপোজিট অন দ্য ম্যাটেরিয়াল, আর এমটা হচ্ছে ম্যাটেরিয়ালটাই মনে হচ্ছে অ্যাবজর্বেন্ট যার উপরে অ্যাবজর্পশন হচ্ছে। আর এখানে দেওয়া আছে যে একটা সার্টেন রেঞ্জ অথবা লেভেল পর্যন্ত কি হচ্ছে এই অ্যাবজর্বেন্ট এবং মানে এটা কি প্রেশারের সাথে সাথে প্রেশার যত পরিমাণ বাড়াচ্ছে তত পরিমাণে অ্যাবজর্বেন্ট হচ্ছে সারফেসে, এবং এটা এই পর্যন্ত আসতেছে কি হচ্ছে প্রপোর্শনালি হারে। যখন ইকুইলিব্রিয়াম স্টেজে যাচ্ছে প্রেশার স্যাচুরেশন প্রেশার স্টেজে যাচ্ছে তখন প্রেশার যতই আমরা বাড়াই না কেন এরপরে তখন আর কোনো এক্সট্রা ডাইমলিকুলগুলো ফাইবারের সারফেসে ডিপোজিট হবে না অথবা অ্যাবজর্ব হবে না। আর অ্যাবজর্ব হবে না কারণ হচ্ছে এই সারফেসটা অকুপাইড হয়ে যাবে, তখন ওই জায়গাতেই আমাদের যে অ্যাডজর্পশন এবং ডিজর্পশন ইকুয়াল অথবা প্রপোর্শনাল হচ্ছে ওই থিমটা আসবে। আচ্ছা, ইন অ্যাডজর্পশন অ্যাবজর্বেট গেটস অ্যাবজর্বেড অন অ্যাবজর্বেন্ট, এগুলো আমার বলা হয়ে গেছে। দেখো দ্য ডিরেকশন অফ ইকুইলিব্রিয়াম উড শিফট ইন দ্যাট ডিরেকশন হোয়ার দ্য টেনশন ক্যান বি রিলিভ,
অ্যাডজর্বেট মানে যে মলিকুলগুলো ফাইবারের সারফেসে আসবে, অ্যাডজর্বেন্টটা হচ্ছে ফাইবার। তাহলে এখানে যদি ডিরেক্ট মানে কি বলে এটা ফরওয়ার্ড ডিরেকশন হয়, তাহলে আমরা পাবো কি এই অ্যাডজর্পশন পাবো, মানে এই মলিকুলগুলো ডাইমলিকুলগুলো ফাইবারের উপরে ডিপোজিট হয়েছে, এটাকে আমরা বলতেছি অ্যাডজর্পশন যদি ফরওয়ার্ড ডিরেকশন হয়। যদি এমন হয় যে ব্যাকওয়ার্ড ডিরেকশন হয়, তাহলে কি হবে, আমরা আবার পাবো ডিজর্পশন। জাস্ট হচ্ছে এখান থেকে এই অ্যাডজর্বেন্টের সারফেস থেকে ডাইমলিকুলগুলো চলে যাচ্ছে। আচ্ছা, in excess of pressure to the equilibrium system, the equilibrium will shift in the direction where the number of molecule decreases. আচ্ছা, এটাই হলো কমন কেস। এরপর দেখো বেসিক অ্যাডজর্পশন আইসোথার্ম, এটাও আমরা একটু দেখি। আসলে বেসিক অ্যাডজর্পশন আইসোথার্ম ওই ঘুরে ফিরে অনেকটা কাছাকাছি সবগুলা। লিমিটেড নাম্বার অফ ভ্যাকান্সিস অন দ্য সারফেস অফ দ্য অ্যাবজর্বেন্ট। আমরা জানি যে যে ম্যাটেরিয়ালটা হচ্ছে ডাইমলিকুল অথবা গ্যাসিয়াস আদার্স মলিকুল অ্যাবজর্ব করবে, তার সারফেসটা আমরা জানি লিমিটেড, সারফেস এরিয়া লিমিটেড, লিমিটেড নাম্বার অফ মলিকুল সে অ্যাবজর্ব করতে পারবে। আফটার স্যাচুরেশন প্রেশার পিএস অ্যাবজর্পশন ডাজ নট অকার অ্যানিমোর। ওই যে বললাম এই জায়গাতে স্যাচুরেশন প্রেশারের পরে যতই আমরা প্রেশার বাড়াইতে থাকি, এই সারফেসের পুরো সারফেসটা, ম্যাটেরিয়াল সারফেসটা মলিকুল দ্বারা অকুপাইড হয়ে যাবে, সরি কি বলে এটা, দখল হয়ে যাবে, জায়গাটা ফিল আপ হয়ে যাবে। তখন এটার ক্ষেত্রে আর নতুন কোনো মলিকুল এই সলিউশন থেকে এসে এখানে ডিপোজিট হতে পারে না, অ্যাডজর্ব হতে পারবে না যতই আমরা প্রেশার বাড়াই। অ্যাট হাই প্রেশার স্টেজ ইজ রেস্ট হোয়েন অল সাইট আর অকুপাইড অ্যান্ড ফার্দার ইনক্রিজ ইন প্রেশার ডাজ নট কজ এনি ডিফারেন্স ইন অ্যাডজর্পশন প্রসেস। মানে যখনই হচ্ছে ম্যাটেরিয়ালটার সারফেসটা টোটালি ফিল আপ হয়ে যাচ্ছে, তখন তার যতই আমরা প্রেশার বাড়াচ্ছি সেক্ষেত্রে আর নতুন কোনো মলিকুল অ্যাডজর্ব হচ্ছে না, বরঞ্চ যেগুলো যাচ্ছে এখান থেকে সেগুলি আর ভ্যাকেন্ট প্লেস না পেয়ে চলে আসতেছে। তখন হচ্ছে ওই ইকুইলিব্রিয়াম স্টেজে যে একই কথা বারবার বলতেছি, ইকুইলিব্রিয়াম স্টেজে যে অ্যাডজর্পশন এবং ডিজর্পশন প্রপোর্শনাল হচ্ছে। At high pressure, adsorption is independent of pressure. আচ্ছা, টাইপস অফ অ্যাডজর্পশন আইসোথার্ম। এখন আসে আমরা আইসোথার্মের উপর। এই আইসোথার্মগুলো আসলে কত ধরনের হতে পারে, যেমন আছে নার্নেস্ট অ্যাডজর্পশন আইসোথার্ম, ফ্রেন্ডলিস অ্যাডজর্পশন আইসোথার্ম, ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্ম, টেমকিন আইসোথার্ম, বিএইট আইসোথার্ম। মানে মোটামুটি ইম্পর্ট্যান্ট কমন আইসোথার্মগুলো এগুলোই। তো এখান থেকে আমরা একটা দুইটা আইসোথার্ম সম্বন্ধে একটু ধারণা নেব, প্রাইমারি ধারণা নেব। দেখো নার্নেস্ট অ্যাডজর্পশন আইসোথার্ম, এক্ষেত্রে দেখা যায় মানে এটাকে যদি আমরা নার্নেস্ট আইসোথার্মে যদি দেখি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে প্রপোর্শনাল হবে, জাস্ট CF ইকুয়াল টু KCS। জাস্ট এখানে একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট K হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। আর এই নার্নেস্ট আইসোথার্মের অনুযায়ী হচ্ছে কনসেন্ট্রেশন অফ ডাইমলিকুল ইন দ্য সলিউশন এবং কনসেন্ট্রেশন অফ ডাই ইন দ্য ফাইবার ইকুয়াল হবে, প্রপোর্শনাল হবে। এটা হচ্ছে CF প্রপোর্শনাল CS। এটাকে আমরা এভাবে CF ইকুয়াল টু KCS এভাবে বলতে পারি। কেটা হচ্ছে এখানে ধ্রুবক। তাহলে দেখো হোয়ার দিস ইজ দ্য ইকুয়েশন similar to Henry's law for gases is defined as flows CF equal to
KCS, where CF represent the dye concentration in the fiber at equilibrium, আর এটা মোল পার গ্রাম আকারে আমরা এই করতে পারি, অ্যান্ড CS represent the dye concentration in solution at equilibrium। মানে এটা হচ্ছে এই সিএসটা হচ্ছে শুধু ডাইভাতে কি পরিমাণ আছে সেটা না, এটা হচ্ছে যখন ইকুইলিব্রিয়াম স্টেজে আসবে। ইকুইলিব্রিয়াম এই সিএসটা হচ্ছে অ্যাট ইকুইলিব্রিয়াম স্টেজ। ইকুইলিব্রিয়াম স্টেজ, ইকুইলিব্রিয়াম স্টেজে আসলে যখনই হচ্ছে আমরা দেখতেছি সাপোজ এর মধ্যে হচ্ছে 100টা, এই সলিউশনের মধ্যে 100টা মলিকুল ছিল, 100টা মলিকুল ছিল, এর সারফেসে কি হয়েছে, সারফেসে কি হয়েছে এই ইকুইলিব্রিয়াম স্টেট পর্যন্ত সারফেসে কি হয়েছে 100টা মলিকুলের ডিপোজিট হয়ে গেছে, অথবা ধরলাম আমরা 50টা মলিকুল, 100টা মলিকুল আছে, 50টা হচ্ছে ডিপোজিট হয়ে গেছে। তাহলে কি পরিমাণ ডাই মলিকুলগুলো মানে স্যাচুরেশন স্টেজ অথবা ইকুইলিব্রিয়াম স্টেজে এসে কি পরিমাণ ডাই মলিকুলগুলো এই সলিউশনের মধ্যে আছে এবং কি পরিমাণ ডিপোজিট হলো, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেজে যাওয়ার পরে প্রপোর্শন সমানুপাতিক হবে। এটাই হচ্ছে নাইস্ট আইসোথার্মের আইসোথার্ম অনুযায়ী এটা। এরপর হচ্ছে K is the partition coefficient of the dye between the fiber and the bud. This equilibrium is often referred to as the Nernst distribution. আচ্ছা, plotting the concentration of dye in the solution against the concentration of dye in the fiber, straight line, vertical line to indicate the concentration of dye molecule in the fiber এবং horizontal line indicate the concentration of dye molecule in the solution at equilibrium stage। এবং এই আইসোথার্মটা আসলে পলিস্টার ফাইবার ডাইংয়ের ক্ষেত্রে আমাদের যে পলিস্টার ডিসপার্স ডাই দিয়ে যে ডাইং, সেই ডিসপার্স ডাইং মেথডটা হচ্ছে এই নার্নেস্ট আইসোথার্ম ফলো করে হয়ে থাকে। এখানে যে 3 নম্বর যে চিত্রটা দেওয়া আছে এখানেই দেখো, জাস্ট এখানে ডিএফ দেওয়া আছে, আমরা দিছি সিএফ, সিএফ দিয়ে, আর এখানে কেটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট স্লো। এরপরে আসি আমরা ল্যাংমোর আইসোথার্ম। আমরা নার্নেস্ট আইসোথার্মে দেখলাম প্রপোর্শনাল কনসেন্ট্রেশন অফ ডাই ইন দ্য ফাইবার এবং কনসেন্ট্রেশন অফ ডাই মলিকুল ইন দ্য সলিউশন অ্যাট ইকুইলিব্রিয়াম স্টেজ ইজ প্রপোর্শনাল হবে। আর এটা একটা থিওরিমে গেল, আচ্ছা আইসোথার্মে গেল। এটা হচ্ছে এখন যদি আমরা বলি ল্যাংমোর আইসোথার্ম, তাহলে সেক্ষেত্রে হবে আমাদের সেটা একটু দেখি। যেমন হচ্ছে ল্যাংমোর অ্যাডজর্পশন আইসোথার্ম, এটা হচ্ছে 1916 সালে ডক্টর আরভিং ল্যাংমোর প্রেজেন্টেড দিস মডেল। ল্যাংমোর ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন 1932। 1932 সালে উনি নোবেল প্রাইজে অ্যাওয়ার্ডেড হন, নোবেল প্রাইজ পান। অ্যাডজর্পশন ক্যান বি ফিজিওসরপশন এবং ক্যামিসরপশন। উনি এই ধারণাটা দেন যে অ্যাডজর্পশন 2 ধরনের হতে পারে, ফিজিওসরপশন এবং ক্যামিসরপশন। এবং অ্যাডজর্পশন ক্যাপাসিটি ডিপেন্ড করতেছে অ্যাডজর্বেন্টের ক্যারেক্টারিস্টিক্সের উপরে। আচ্ছা, ল্যাংমোর অ্যাডজর্পশন আইসোথার্মের ক্ষেত্রে যদি আমরা দেখি, আগে গ্রাফটা একটু দেখে আসি। ল্যাংমোরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম অ্যাডজর্পশন কতটুকু হবে, এরপরে হচ্ছে জাস্ট স্যাচুরেশন লেভেল পর্যন্ত। এটাকে আমরা এভাবে লিখতে পারি সিএফ, এটাকে সিএস বলতে পারি। একটা ইউনিট প্রেশার টেম্পারেচারের ক্ষেত্রে আমরা এইভাবে দেখতে পারি যে ল্যাংমোর অ্যাডজর্পশন আইসোথার্মের ক্ষেত্রে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে যখন হচ্ছে স্যাচুরেশন স্টেজে যাচ্ছে, স্যাচুরেশন স্টেজে যাওয়ার পরে ফাইবারের সারফেস অথবা ম্যাটেরিয়াল সারফেস থেকে কিছু যখন স্যাচুরেশন হচ্ছে, অকুপাইড হয়ে যাচ্ছে এরিয়াটা, তখন আর নতুন কোনো অ্যাডজর্পশন হচ্ছে না, তখন হচ্ছে ডিজর্পশন হচ্ছে। সেই ডিজর্পশনটাকে আমরা নেগেটিভ সাইন দিয়ে
এভাবে প্রকাশ করছে। ডি সি এফ বাই ডিটি, মানে ফাইবারের সারফেস থেকে যে ডাই মলিকুলগুলো সরে আসতেছে, দ্যাট উইল বি প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ দ্য ডাই ইন দ্য ফাইবার। এবং ফাইবারের ভিতরে কী পরিমাণ ডাই আছে সেটার হচ্ছে ইকুয়াল টু প্রপোর্শনাল হবে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি ডি সি এফ বাই ডিটি ইকুয়াল টু K1 CF, K1 CF, মানে ফাইবারের ভিতরে কি পরিমাণ আছে এবং ফাইবারের সারফেস থেকে কি পরিমাণ সরে আসতেছে এটা প্রপোর্শনাল হবে। At the same time, the dye from the solution which arrive continuously at the surface of the fiber is adsorbed. The rate of adsorption with reference to the dye in solution which is equal to that in the reference to the ফাইবার বাট উইথ ডিফারেন্ট সাইন। যখন হচ্ছে এটা কী পরিমাণ ফাইবারের সারফেসে অ্যাডজর্ব আছে এবং কী পরিমাণ সরে আসতেছে এই দুটাকে আমরা ইকুয়ালি বলতেছি অ্যাট ইকুইলিব্রিয়াম স্টেজে। এবং এটাকে আমরা এভাবে দেখাচ্ছি, সলিউশনের ভিতরে কি আছে, ডাই কনসেন্ট্রেশন ইন দ্য সলিউশন ইউনিট টাইম ইকুয়াল টু হচ্ছে ডাই কনসেন্ট্রেশন ইন দ্য ফাইবার অ্যাট ইউনিট টাইম। আচ্ছা, এরপরে দেখো ইজ প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ ডাই ইন সলিউশন অ্যান্ড টু দ্য নাম্বার অফ আনঅকুপাইড সাইট। এখন ফাইবারের সারফেসে কি পরিমাণ জায়গাটা দখল করে আছে এবং কি পরিমাণ হচ্ছে ফাইবারের ভিতরে প্রবেশ করছে, এই দুইটার পার্থক্য থেকে অথবা স্যাচুরেশন স্টেজে কনসেন্ট্রেশন অফ ডাই ইন দ্য স্যাচুরেশন স্টেজ মাইনাস হচ্ছে কনসেন্ট্রেশন অফ ডাই ইন দ্য ফাইবার, এই দুইটার এই পার্থক্য থেকে, এই দুইটার ভ্যালুর পার্থক্য থেকে আমরা এখানে বের করতে পারি কি পরিমাণ আনঅকুপাইড সাইট আছে ফাইবারের সারফেসে। আনঅকুপাইড সাইট, এই আনঅকুপাইড সাইট যদি আমরা মেজার করতে পারি তাহলে আরও কি পরিমাণ অ্যাডজর্পশন হবে সেটা আমরা বুঝতে পারবো। মানে স্যাচুরেশন স্টেজে ফাইবারটা স্যাচুরেশন স্টেজে ফাইবারের ভিতরে কি পরিমাণ ডাই মলিকুল প্রবেশ করছে অথবা অ্যাডজর্পশন হয়েছে এবং স্যাচুরেশন স্টেজে কি পরিমাণ ডাই মলিকুলগুলো আছে এবং ফাইবারের মধ্যে কি পরিমাণ ডাই মলিকুল আছে, এই দুটা স্টেজের যদি আমরা এই দুইটা ভ্যালুর যদি পার্থক্য করতে পারি তাহলে সেখান থেকে ফাইবারের সারফেসটা আরও কি পরিমাণ আনঅকুপাইড অথবা ভ্যাকান্ট আছে সেটা আমরা নির্ণয় করতে পারি। সেটা একটা ইকুয়েশন এখানে দেওয়া আছে, dCs by dt equal to dCf by dt equal to K2 CS C saturation minus CF, মানে স্যাচুরেশন স্টেজে কনসেন্ট্রেশন মলিকুলার আর ফাইবারের মধ্যে কী পরিমাণ আছে এই দুইটার পার্থক্য এখান থেকে আমরা জাস্ট আনঅকুপাইড অথবা ভ্যাকেন্ট প্লেসের পরিমাণটা নির্ণয় করতে পারি। তারপরে দেখো ইকুইলিব্রিয়াম স্টেজে দ্য রেট অফ অ্যাডজর্পশন ডিসঅ্যাডজর্পশন আর ইকুয়াল, ওই যে ঘুরে ফিরে একই কথা যে ইকুইলিব্রিয়াম স্টেজে গেলে তো ভ্যাকেন্ট অথবা আনঅকুপাইড এরিয়া প্লেসের থাকেই না, তো তখন কি হচ্ছে অ্যাডজর্পশন যে মলিকুলগুলো আবার বাল্ক থেকে নতুন আসতেছে সেগুলো আসার পরে আবার সেগুলো চলেও যাচ্ছে, তো ওই স্টেজে যে অ্যাডজর্পশন ডিসঅ্যাডজর্পশনটা ইকুয়াল হচ্ছে K1 CF, এটা কনস্ট্যান্ট 1 CF ফাইবারের ক্ষেত্রে, ফাইবার কনসেন্ট্রেশনের ক্ষেত্রে, আর একটা হচ্ছে সলিউশনের কনসেন্ট্রেশনের ক্ষেত্রে, এবং এই দুইটা ইকুয়াল হবে। এরপরে যদি আমরা K1 এবং K2 কে যদি শুধু K ধরি একটা ইকুয়েশন তৈরি করতে চাই তাহলে এইভাবে আমরা লিখতে পারি K ইকুয়াল টু concentration of fiber divided K equal to concentration in the solution into unoccupied site, মানে vacant site কি পরিমাণ vacant site আছে, for K become the equilibrium constant at the reaction। আর এখানে আমরা CS দ্বারা বোঝাচ্ছি কালারেন্ট concentration of dye molecule in the solution, আর এটা দ্বারা বোঝাচ্ছে নন ডাইড ফাইবার, এই যে বললাম না যে আনঅকুপাইড সাইট মানে যেখানে ফাইবারের সারফেসে কোনো মলিকুলগুলো আসে নাই অথবা ফাঁকা জায়গা,
তাহলে এই কনসেন্ট্রেশন অ্যাট স্যাচুরেশন স্টেজ থেকে ফাইবারের মধ্যে কী পরিমাণ ডাইমলিকুল ঢুকছে, এই দুইটার পার্থক্য থেকেই আমরা ফাঁকা জায়গা, ফাইবারের মধ্যে কী পরিমাণ ফাঁকা জায়গা হয়েছে, অথবা রং প্রবেশ করেনি অথবা রং হয় নাই, আর এই দুইটা এই থেকে মানে ফাঁকা জায়গা এবং কনসেন্ট্রেশন কি আছে, এই দুটো যোগ করলে আমরা কি বলে অ্যাডজর্পশনের পরিমাণটা জানতে পারবো, পাশাপাশি হচ্ছে ডায়েট ফাইবার পাবো। এরপরে হচ্ছে ফাইনালি এই ইকুয়েশনটাকে আমরা এভাবে লিখতে পারি, CF ইকাল টু CS বাই CS C saturation stage concentration into dimolecule into fiber saturation state divided 1 plus KCS। এটা হচ্ছে এই ল্যাংমোর অ্যাডজর্পশন আইসোথার্মের মাধ্যমে কি পরিমাণ আনঅকুপাইড সাইড আছে, কি পরিমাণ অকুপাইড সাইড হয়েছে, এবং এটার উপরে ভিত্তি করে কি পরিমাণ ডাইমলিকুল ফাইবারের ভেতর প্রবেশ আসছে, অথবা কি অ্যামাউন্ট অফ ডাইমলিকুল ইন দ্য ফাইবার অথবা কনসেন্ট্রেশন অফ ডাইমলিকুল ইন দ্য ফাইবার, এটা আমরা বের করতে পারি। আর এটা পারলেই তখন আমরা অ্যাডজর্পশনের পরিমাণটাও নির্ণয় করতে পারবো। এটা হচ্ছে ল্যাংমোর আইসোথার্ম। তোমরা একটু প্র্যাকটিস করো বাসায়, যদি কোনো কনফিউশন থাকে আবার নেক্সট ক্লাসে হয়তো রিভিউ করা যাবে। এখন দেখো বেসিক অ্যাজাম্পশন অফ ল্যাংমোর মডেল। ল্যাংমোর মডেলের কোন জায়গার ক্ষেত্রে, যেটা হচ্ছে যে ম্যাটেরিয়ালের সারফেসটা হোমোজিনিয়াস হবে, হিটারোজিনিয়াস হলে ল্যাংমোর অ্যাডজর্পশন আইসোথার্মটা অ্যাপ্লিকেবল না। আর ল্যাংমোর অ্যাডজর্পশন আইসোথার্মের আরেকটা বিষয় হচ্ছে যে অ্যাডজর্পশনটা হয় সেটা হচ্ছে মোনোলেয়ার হয়, একটা জাস্ট সারফেসে একটা করে মলিকুলগুলি অ্যাডজর্ব হতে পারে। আর অল সাইট আর ইকুইভ্যালেন্ট মনোলেয়ার হয়, নো ইন্টারাকশন বিটুইন অ্যাডজর্বেন্ট মলিকুল আর অ্যাডজর্পশন সাইড, হিট অফ অ্যাডজর্পশন ইজ কনস্ট্যান্ট। আচ্ছা, অ্যাডজর্পশন উইথ টেম্পারেচার কনস্ট্যান্ট হয়, অ্যাডজর্ব মলিকুল হ্যাভ টেন্ডেন্সি টু গেট অ্যাডজর্ব অ্যান্ড ডিজর্ব ফ্রম সারফেস। এবং যে এই ল্যাংমোর আইসোথার্মের ক্ষেত্রে যে মলিকুলগুলি কনসিডার করা হয় সেগুলো হচ্ছে অ্যাডজর্ব হওয়ার এবং ডিজর্ব হওয়ার দুই ধরনের প্রবণতাই ওই মলিকুলগুলোর থাকে। ল্যাংমোর অ্যাডজর্পশন আইসোথার্মের আরেকটা শর্ট এক্সপ্লেনেশন দেওয়া আছে অন্যভাবে, তোমরা একটু দেখে নিও। এটা মোটামুটি সেই গ্রুপের একই, যেমন ম্যাক্সিমাম অ্যাডজর্পশন লেভেল এটা, আর এখানে অ্যাডজর্পশন ডেনসিটি কিউ দিয়ে প্রকাশ করা আছে, এখানে ডিজলভ অ্যাডজর্বেন্ট কনসেন্ট্রেশন সি দেওয়া আছে। এটার জাস্ট হচ্ছে অন্য একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অন্যভাবে করা। লিমিটেশন অফ ল্যাংমোর আইসোথার্ম। ল্যাংমোর আইসোথার্মের কী কী ধরনের লিমিটেশন আছে একটু দেখো। হোল্ডস অনলি অ্যাট লো প্রেশার, লো প্রেশারে এটা ভালো কাজ করে, যেমন ফিজিওসরপশনের মতো। আর মাল্টিলেয়ার অ্যাডজর্পশন ইজ নট পসিবল। ল্যাংমোর আইসোথার্মে একটু আগে আমি বললাম মনোলেয়ার অ্যাডজর্পশন হয়ে থাকে, মাল্টিলেয়ার হয় না। ইগনোরস অ্যাডজর্বেট ইন্টারাকশন, মানে যে মলিকুল, যদি আমরা এখানে ডাইংয়ের ক্ষেত্রে কনসিডার করি, ডাইস মলিকুল একটা মলিকুলের সাথে আরেকটা মলিকুলের কোনো অ্যাট্রাকশন হবে না, ইন্টারাকশন হবে না, শুধু হবে অ্যাডজর্বেন্টের সাথে অথবা টেক্সটাইল ফাইবারের সাথে। ফেলস টু অ্যাকাউন্ট ফর দ্য সারফেস রাফনেস অফ দ্য অ্যাডজর্বেন্ট, যদি হোমোজিনিয়াস হয় এবং সারফেস রাফ হয় তা সেক্ষেত্রে ল্যাংমোর আইসোথার্মার অ্যাপ্লিকেবল না। স্যাচুরেশন ভ্যালু অফ অ্যাডজর্পশন ডিপেন্ড আপন টেম্পারেচার, এটা টেম্পারেচারের উপরে কী পরিমাণ স্যাচুরেশন হবে এটা ডিপেন্ড করে। আচ্ছা, এরপর আছে ফ্রেন্ডলিস অ্যাডজর্পশন আইসোথার্ম। এটার তোমরা একটু দেখে নিতে পারো তোমাদের যদি মনে হয় পড়ার, তাহলে এটা 1909 সালে ডক্টর হারবার্ট ফ্রেন্ডলিস এটা প্রথম ডেভেলপ করেন, এস্টিমেট দ্য সরপশন, এবং এটার একটা ইম্পেরিক্যাল এক্সপ্রেশন, জাস্ট এটা অনেকটা কাল্পনিকের মতো, এটা থিওরিটিক্যাল অথবা প্র্যাকটিক্যালি ওইভাবে অ্যাপ্লিকেশন, এবং এটা হচ্ছে হিটারোজেনিয়াস সারফেসের ক্ষেত্রে, হোমোজেনিয়াস না, এটা হিটারোজেনিয়াস সারফেসের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। আর সারফেস রাফনেস হলে এটা অ্যাপ্লাই করা যায়। অ্যাডজর্বেট ইন্টারাকশন, এখানে যা হয় যে মলিকুলগুলো ওই অ্যাডজর্বেন্টের অথবা ম্যাটেরিয়ালের উপরে আসবে সেই মলিকুলগুলো নিজে নিজেই আবার ইন্টারাক্ট হতে পারে অথবা রিয়াকশনে যেতে পারে। আচ্ছা, এখানে তার ইকুয়েশন একটা গ্রাফিক্যাল
এক্সপ্লেনেশন দেওয়া আছে। কনসেন্ট্রেশনের সাথে অ্যাডজর্বেন্ট রেশিও আছে, অ্যাডজর্বেন্টের সাথে কী পরিমাণ অ্যাডজর্বেন্ট হলো, অ্যাডজর্বেন্টের উপর কী পরিমাণ অ্যাডজর্বেন্ট হলো, তার উপর সেটাই গ্রাফিক্যালি দেখানো। এক্সটা হচ্ছে অ্যাডজর্বেন্ট, এমটা হচ্ছে অ্যাডজর্বেন্ট। এক্স হচ্ছে নাম্বার অফ অ্যাডজর্ব অন দ্য অ্যাডজর্বেন্ট, সেটাকে কনসেন্ট্রেশনের সাথে গ্রাফিক্যালি দেখানো হয়েছে। এই ভ্যালুগুলো এখানে দেওয়া আছে। এক্স ইজ দ্য মাস অফ দ্য গ্যাস অ্যাডজর্ব অন দ্য মাস, আর পি ইজ প্রেশার, জাস্ট এইগুলি। সি ইজ ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, কনস্ট্যান্ট আছে কে এবং এন হচ্ছে কনস্ট্যান্ট। এই ইকুয়েশনের মাধ্যমে আমরা ফ্রেন্ডলিস অ্যাডজর্পশন আইসোথার্ম ক্যালকুলেশন করতে পারি এই ইকুয়েশন ইউজ করে, এবং কি পরিমাণ অ্যাডজর্বেন্টের উপর ডিপোজিট হলো, এটা হচ্ছে কনসেন্ট্রেশন, ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশনের উপর ভিত্তি করে আমরা এই ইকুয়েশনের সাহায্যে মেজার করতে পারি। এখন দেখো লিমিটেশন অফ ফ্রেন্ডলিস আইসোথার্ম। ফ্রেন্ডলিস ইকুয়েশন ইজ পিওরলি এম্পিরিক্যাল অ্যান্ড হ্যাজ নো থিওরিটিক্যাল বেসিস। এটা অনেকটা অ্যাজাম্পশন টাইপের, এবং এটা থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল ওইভাবে এস্টাবলিশড অথবা কি বলে, এটা টোটালি থিওরিটিক্যাল এম্পিরিক্যাল বেসিসই, থিওরিটিক্যাল বেসিস না। দ্য ইকুয়েশন ইজ ভ্যালিড অনলি আপ টু সার্টেন প্রেশার অ্যান্ড ইনভ্যালিড অ্যাট হাই প্রেশার। একটা সার্টেন লেভেল অফ প্রেশার পর্যন্ত এটা অ্যাক্টিভেট কি অ্যাপ্লিকেবল, অথবা এটা দ্বারা আমরা কি পরিমাণ অ্যাবজর্বেন্টের উপর হলো সেটা নির্ণয় করতে পারি। যদি প্রেশার হাই হয় সেক্ষেত্রে এটা কার্যকরী না। দ্য কনস্ট্যান্ট কে অ্যান্ড এন ভ্যারি উইথ টেম্পারেচার। টেম্পারেচার বাড়ানো কমানো হলে আমাদের ইকুয়েশনের ভ্যালুটা মানে ডিফারেন্ট হবে। আচ্ছা, যদি ফ্রেন্ডলেস ইকুয়েশনটা অ্যাডজর্পশন আইসোথার্মটা ফেল করে, যদি সলিউশনের কনসেন্ট্রেশনটা খুব বেশি হয়ে থাকে, তাহলে সেটা কার্যকরী না। এখন দেখো ল্যাংমুর এবং ফ্রেন্ডলিস আইসোথার্মের অ্যাডজর্পশন আইসোথার্মের ডিফারেন্সটা কি? ফ্রেন্ডলিস অ্যাডজর্পশন আইসোথার্ম টেলস অ্যাবাউট দ্য কোয়ান্টিটি অফ গ্যাস অ্যাবজর্বড বাই ইউনিট মাস অফ সলিড অ্যাবজর্বেন্ট উইথ প্রেশার। আর ল্যাংমুরের ক্ষেত্রে টেলস অ্যাবাউট দ্য নাম্বার অফ অ্যাক্টিভ সাইট আন্ডারগোয়িং অ্যাডজর্পশন অ্যাট প্রেশার। ওই যে ল্যাংমুরের ক্ষেত্রে কী পরিমাণ অ্যাক্টিভ সাইড আছে অথবা আনঅকুপাইড সাইড আছে। আনঅকুপাইড সাইডটা হচ্ছে অ্যাক্টিভ সাইড, যার উপরে নতুন মলিকুল অ্যাডজর্ব হতে পারে, আর রিপ্রেজেন্টেড বাই ফর্মুলা x/m ইকুয়াল টু kp টু দি পাওয়ার 1/n। আর এখানে ফর্মুলাটা হচ্ছে থিটা ইকুয়াল টু অথবা কনসেন্ট্রেশন ইন দ্য ম্যাটেরিয়াল ইকুয়াল টু concentration of the material by 1 plus concentration of the solution। আর homogeneity of adsorption site আর ফ্রেন্ডলিস আইসোথার্ম অনুযায়ী হচ্ছে heterogeneity হবে। নো ইনফরমেশন অ্যাবাউট অ্যাবজর্পশন আর ডিসঅর্পশন। এবং ফ্রেন্ডলিস আইসোথার্মের যে ম্যাটেরিয়ালগুলোর যায় সেক্ষেত্রে হচ্ছে অ্যাডজর্পশন এবং ডিসঅর্পশন সম্বন্ধে কোনো ধারণা পাওয়া যায় না, কিন্তু ল্যাংমুরটা হচ্ছে বেসড অন দ্য অ্যাডজর্পশন এবং ডিসঅর্পশনের উপরে। আচ্ছা, অ্যাপ্লিকেশন অফ অ্যাডজর্পশন আইসোথার্ম এটা বলা হয়ে গেছে। আচ্ছা, ফ্রেন্ডলিস প্যারামিটার বিভিন্ন ধরনের আছে আর কি। আচ্ছা, সামারি আমি প্রথম 15-20 মিনিট পুরো অ্যাডজর্পশনের উপর সামারাইজ করেছি। আজকে অ্যাডজর্পশন আইসোথার্ম, দুইটা আইসোথার্ম খুব ভালোভাবে আমরা দেখলাম, নার্নিস্ট এবং ল্যাংমুর আইসোথার্ম। এই দুইটা পড়লেই আমাদের হবে ইনশাল্লাহ। আর এই পুরো ক্লাসটার সামারি এখানে দেওয়া আছে, খুব শর্টকাটে সামারি দেওয়া আছে। তো আজকে এ পর্যন্তই। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনোটা যদি না বোঝা থাকে ইকুয়েশন এবং গ্রাফিক্যাল আইসোথার্ম প্রেজেন্টেশনে, তাহলে নেক্সট ক্লাসে আমরা আবার রিভিউ করবো ইনশাল্লাহ।